কখনো কি এমন এক সাম্রাজ্যের কথা ভেবেছেন যা এতটাই শক্তিশালী ছিল যে শুধু তার নাম শুনেই বিশ্বের সবচেয়ে বড় বিজেতাও থমকে গিয়েছিলেন? আজ আমরা ঠিক সেরকমই এক রাজ্যের গল্প শুনব, গঙ্গারিরির গল্প। প্রাচীন বাংলার বুকে গড়ে ওঠা এক অবিশ্বাস্য শক্তিশালী সভ্যতা, যার ভয়ে দিগ্বিজয়ী আলেকজান্ডারের অপ্রতিরোধ্য বাহিনীকেও মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছিল। একবার দৃশ্যটা ভাবুন তো, আলেকজান্ডারের সৈন্যরা যারা পারস্য থেকে উত্তর ভারত পর্যন্ত সব জয় করে ফেলেছে, তারা একটা নদীর তীরে এসে থমকে গেল। প্রায় ৪০০ বছর পরে গ্রিক ঐতিহাসিক প্লুটার্ট যেমনটা লিখে গেছেন, নদীর ওপারে যা অপেক্ষা করছিল সেই খবর শুনেই তাদের বুক ভয় কেঁপে উঠেছিল। আর এই ভয়ঙ্কর শক্তির একেবারে কেন্দ্রে ছিল এই সংখ্যাটা ৬,০০০ যুদ্ধহস্তি। ভাবুন, সেকালের যুদ্ধে হাতি মানেই ছিল আজকের দিনে ট্যাঙ্কের মতো, আর গঙ্গারিডির কাছে এমন ৬,০০০ জীবন্ত ট্যাঙ্ক ছিল। আলেকজান্ডারের বাহিনী এর আগে একসঙ্গে এত বড় হস্তিবাহিনী কখনো দেখেনি, আর এই বিপুল শক্তির কথা কানে আসতেই ম্যাসিডোনিয়ার সৈন্যরা বিদ্রোহ করে বসে। তারা আর এক পাও সামনে এগোতে রাজি হয়নি। চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক, কারণ এটাই ছিল প্রথমবার যখন আলেকজান্ডারকে পিছু হটতে বাধ্য হতে হয়েছিল। গঙ্গারিডি ছিল তার কিংবদন্তি অভিযানের শেষ অজেয় সীমানা। এক কথায় বলতে গেলে এই সাম্রাজ্যটায় আলেকজান্ডারের বিশ্বজয়ের স্বপ্নের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর এখানেই রহস্যটা যেন আরও ঘনীভূত হয়। যে সাম্রাজ্যের ভয়ে বিশ্বজয়ী আলেকজান্ডার ফিরে গেলেন, সেই গঙ্গারিডির নাম আমরা গ্রিক আর রোমান ইতিহাসে তো পাই, কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রাচীন ভারতের নিজেদের কোনো রেকর্ডে তাদের নামই খুঁজে পাওয়া যায় না। এই ঐতিহাসিক ধাঁধাটা সত্যিই অদ্ভুত। দেখুন, একদিকে গ্রিক আর রোমান ঐতিহাসিকরা গঙ্গারিরির সেনাবাহিনী, তাদের ধনসম্পদ আর তাদের রাজধানী গেঞ্জ বন্দরের দারুণ সব বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন, আর অন্যদিকে প্রাচীন ভারতে জ্ঞান ধরে রাখার জন্য মূলত শ্রুতি বা মুখে মুখে প্রচলিত ঐতিহ্যের ওপরই নির্ভর করা হতো, আর টেকসই লেখার উপকরণেরও বেশ অভাব ছিল। ফলে স্থানীয় ইতিহাসে গঙ্গারিরির কোনো লিখিত প্রমাণই প্রায় নেই। এর ফল কি হল? শত শত বছর ধরে গঙ্গারিডি কেবল কিছু পুরনো বইয়ের পাতায় লেখা একটা নাম হয়েই থেকে গেল। ইতিহাসবিদরা অনুমান করতেন গঙ্গার হৃদয় বা গঙ্গার হৃদয়ে থাকা ভূমি থেকেই হয়তো গঙ্গারিডি নামটা এসেছে, কিন্তু এর রাজধানী বা রাজ্যের আসল অবস্থানটা ঠিক কোথায় ছিল তা কেউ জানত না। পুরোটাই ছিল একটা রহস্য। কিন্তু এই রহস্যের সমাধান কোনো প্রাচীন পুঁথিতে নয়, লুকিয়েছিল আমাদের বাংলারই মাটির নিচে। আর সেই সূত্র ধরেই আমরা এসে পৌঁছাই আধুনিক প্রত্নতত্ত্বের এক অসাধারণ আবিষ্কারে, যার নাম চন্দ্রকেতুর গড়। কলকাতার কাছেই এই প্রত্নস্থল। এখানে খনন করার পর যা পাওয়া গেল তা এক কথায় অবিশ্বাস্য। এটা কোনো সাধারণ গ্রাম বা বসতি ছিল না। এখানকার পুরাতাত্ত্বিক প্রমাণগুলো বলছে যে এই শহরটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে শুরু করে দ্বাদশ শতক পর্যন্ত, মানে প্রায় ১,৫০০ বছরেরও বেশি সময় ধরে এক অত্যন্ত উন্নত নগর সভ্যতা ছিল। এখন প্রশ্ন আসতেই পারে যে প্রত্নতাত্ত্বিকরা এত নিশ্চিতভাবে এই সময়কালগুলো বলেন কিভাবে? এর উত্তরটা হলো আধুনিক বিজ্ঞান। আইআইটি খড়গপুরের গবেষকরা কার্বন ১৪ রেটিংয়ের মতো অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে এখানকার পাওয়া জিনিসপত্রের বয়স বের করেছেন, আর তাতেই প্রমাণ হয়েছে যে এই শহরটা ঠিক গঙ্গারিডি সভ্যতার সময়েই তার উন্নতির শিখরে ছিল। বেশ, একটা প্রাচীন শহরের খোঁজ তো পাওয়া গেল, কিন্তু এটাই যে সেই হারানো গঙ্গারিডি সাম্রাজ্যের কেন্দ্র ছিল, সেইটা আমরা বুঝব কিভাবে? চলুন এবার দেখা যাক কিভাবে প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো এই ঐতিহাসিক কিংবদন্তির সঙ্গে একদম খাপে খাপে মিলে যাচ্ছে। এই যে পোড়ামাটির ফলকটা দেখছেন, এটার মতো হাজারো নিদর্শন সেই শহরের জীবনযাত্রাকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে। এটা শুধু একটা মাটির ফলক নয়, এটা যেন সেই সময়ের একটা খোলা জানলা। এই শিল্পকর্মগুলো থেকে তাদের পোশাক, চুলের স্টাইল, অলংকার আর দৈনন্দিন জীবন সম্পর্কে এতটাই পরিষ্কার ধারণা পাওয়া যায়, যা এক অত্যন্ত উন্নত আর রুচিশীল সংস্কৃতির পরিচয় দেয়। চন্দ্রকেতুগড়ে পাওয়া জিনিসপত্রগুলো একটা জমজমাট আন্তর্জাতিক বন্দরের ছবি তুলে ধরে। এখানে পাওয়া গেছে রূপোর মুদ্রা, যার মধ্যে কিছু আবার ডলফিন টাইপ, যা থেকে বোঝা যায় এদের সামুদ্রিক বাণিজ্যের কথা। শুধু তাই নয়, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আনা মাটির পাত্র আর অসংখ্য বাণিজ্যিক সিলমোহর প্রমাণ করে যে এটা ছিল একটা বিশাল বাণিজ্য কেন্দ্র, যার যোগাযোগ ছিল সুদূর ইউরোপ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। তাহলে দেখুন পাজেলের টুকরোগুলো কিভাবে একটার পর একটা মিলে যাচ্ছে। একদিকে প্রাচীন গ্রিক লেখায় গেঞ্জে নামে এক মহান বন্দরের কথা বলা হয়েছে,
অন্যদিকে প্রত্নতাত্ত্বিকরা চন্দ্রকেতুগড়ে ঠিক তেমনই এক বিশাল শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন যা একসময় নদীর মাধ্যমে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত ছিল আর এখানকার জিনিসপত্র প্রমাণ করছে যে এটা গঙ্গারেডির সময়ে একটা সক্রিয় আন্তর্জাতিক বন্দর ছিল। আর তাই আজ অধিকাংশ গবেষকই একমত যে চন্দ্রকেতুগড়ই ছিল সেই কিংবদন্তির গেঞ্জ বন্দর, মানে গঙ্গারেডি সাম্রাজ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। সেই ছায়ারাজ্যটা অবশেষে আমাদের বাংলার মাটিতেই তার আসল ঠিকানা খুঁজে পেল। তো এই যে একটা গোটা হারানো সাম্রাজ্যকে আমরা খুঁজে পেলাম, এর ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি? এর প্রভাব কতটা সুদূরপ্রসারী ছিল? সবচেয়ে বড় কথাটা হলো গঙ্গারিডের শক্তি এতটাই কিংবদন্তিতুল্য ছিল যে তারা একটাও যুদ্ধ না করে, একটাও তীর না ছুঁড়ে বিশ্ব ইতিহাসকে বদলে দিয়েছিল। শুধুমাত্র তাদের নামের ভয়েই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজেতাকে তার বিজয় অভিযান থামিয়ে মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছিল। গঙ্গারিডির এই অসাধারণ গল্পটা আমাদের একটা কথা বারবার মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, তা আমাদের পায়ের নিচে, আমাদের চারপাশের মাটির গভীরেও লুকিয়ে থাকতে পারে। আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এমন আরও কত অজানা আর গৌরবময় ইতিহাস হয়তো শুধু আবিষ্কারের অপেক্ষায় প্রহর গুনছে।